যে গতকালকে আমরা একটি কঙ্কাল অর্থাৎ একটা অর্ধগলিত একটা মৃতদেহ উদ্ধার করেছি। এটা হলো রমজান বেগের মিলিটারি চকের একটা কাশবাগান থেকে আমরা একটি একেবারে অর্ধগলিত ডেড বডি উদ্ধার করেছি, বলা যায় কঙ্কাল, একটা মাথাটাও বিচ্ছিন্ন ছিল। তো সেটা এই ডেড বডিটা উদ্ধারের পরে আমরা এটার তদন্তে নেমেছি এবং আমাদের যে টিম আছে ডিবি টিম এবং থানা পুলিশের টিম তদন্তে নেমে আমরা এটা কেন ডেড বডিটা কার সেটা প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং প্রথমে আমরা তার যে কাপড় চোপড় দেখে আইডেন্টিফাই করে যে এই লোকটির নাম হলো মোহাম্মদ শাকিল। এই শাকিল হলো মূলত একজন একটা অটো চালক, ব্যাটারি চালিত অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। ওনার বাবার নাম হলো শাহিন খালাসি। এই অটোরিকশা চালক শাকিল গত মাসের 27 তারিখ থেকে সে মিসিং ছিল, সে নিখোঁজ ছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এই গতকালকে তার ডেড বডিটা পাওয়া গেছে। সে মূলত ঘটনাটা আমি একটু সংক্ষেপে বলি যে এইটার কানেকশনে যে লোকগুলোকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা গ্রেপ্তার করেছি 4 জনকে। এই 4 জনের মধ্যে 3 জন লোক হলো এই যে অটোরিকশা চালক শাকিলের হলো পরিচিত। এই লোকগুলোর নাম হলো, একজনের নাম হলো রাজন শেখ, আরেকজন আছে ইমরান সরকার, আর হলো শরীফ সুলতান আফসু। এই আফসু লোকটাই হলো মূলত এই শাকিলের পূর্ব পরিচিত এবং এই আফসু মূলত একটা বখাটে প্রকৃতির লোক এবং সে জুয়া খেলে এবং অনেক ধার দেনার মধ্যে আছে। সে তার এক আত্মীয়র কাছ থেকে 25,000 টাকা নিয়ে সে এই টাকাটা তাকে দিতে পারে না এবং আত্মীয় তাকে বারবার চাপ দেয় যে টাকাটা না দেওয়ার জন্য এবং গালিগালাজ করে। এক পর্যায়ে এই আফসু সিদ্ধান্ত নেয় যে আমাকে একটা অটো রিক্সা চুরি করতে হবে। তার বন্ধু রাজন এবং ইমরানের সাথে সে যোগাযোগ করে যে একটা অটো রিক্সা ছিনতাই করার প্ল্যান করে এবং ঘটনার দিন অর্থাৎ 27 তারিখে যখন শাকিল অটো রিক্সাটা নিয়ে বের হয়েছে তখন এই রাজন তাকে তার রিক্সাটাই ভাড়া নিয়ে তাকে মেরে ফেলার প্ল্যান করলে তারা একটা চর মসুরা মাদ্রাসার সামনে এদের সাথে দেখা হয়। এই যে রাজন শেখের সাথে শাকিলের অটো রিক্সা চালক শাকিলের দেখা হয়। তাদের রিক্সাটা ভাড়া নিয়ে তারা নির্দিষ্ট এলাকা দিয়ে যাওয়া শুরু করে এবং তারা যাওয়ার পথেই প্ল্যানটা করে যে এর কাছে আমরা অটো রিক্সাটা ছিনতাই করবো এবং আমরা তাকে মেরে ফেলবো, এই প্ল্যানটা তো করে। এবং ওই সময়ে একজনের গলায় ছিল একটা মাফলার, এই মাফলার দিয়ে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। জায়গাটার নাম হলো রমজান বেগের কাশবনের পাশে। ওই জায়গাটাতে নিয়ে যেয়ে তারা আগে নিজেদের মধ্যে, তারা যেহেতু আগে পূর্ব পরিচিত, নিজেদের মধ্যে কিছু সময় তারা লুডো খেলে মোবাইলে। লুডো খেলার পরে এক পর্যায়ে তারা প্রথমে একটা প্ল্যান করে যে তার গলায় থাকা মাফলার দিয়ে তাকে মেরে ফেলবে। প্রথমে একবার অ্যাটেম্প পারে না, পরবর্তীতে এক পাশে ধরে আফসু নিজে এবং আরেক পাশে রাজন শেখ এই গলার মাফলারটা দিয়ে শাকিলকে হত্যা করার পরে তার ডেড বডিটা কাশবনে ফেলে তারা এই অটো রিক্সাটা নিয়ে চলে যায় এবং পরবর্তীতে অটো রিক্সাটা বিক্রি করার তারা প্ল্যান করে নারায়ণগঞ্জের দিকে যে, এবং একজনকে ফোন দিলে আরেকজন ইউসুফ গাজী নামে এক ব্যক্তি, সেই ইউসুফ গাজীর কাছে রিক্সাটি বিক্রি করে 20,000 টাকায়। এই 20,000 টাকায় বিক্রি করে তারা 6,500 টাকা করে ভাগ করে নেয় এবং তার যে মোবাইল ফোনটি অর্থাৎ ভিকটিমের যে মোবাইল ফোনটি তারা 2,000 টাকায় বিক্রি করে। এই ছিল ঘটনাটি। এই ঘটনার আমরা এইটার সূত্র ধরে তাকে আমরা বিভিন্নভাবে কালকে যখন ডেড বডি আমরা পেয়েছি, ডেড বডি শনাক্ত করার পরে আমরা সম্ভাব্য সকল টিম, আমাদের ডিবি টিম এবং থানা পুলিশের টিম, আমরা বিভিন্নভাবে ভাগ হয়ে আমরা এটার ঘটনা তদন্তে নামি এবং এটার কানেকশনে আমরা রাতে, বিশেষ করে রাত 1:30-2টার সময় আমরা 2 জনকে ধরি এবং প্রথমের দিকে তারা স্বীকার করে না, পরবর্তীতে স্বীকার করে যে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্যান্য যারা জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করি এবং যে গ্যারেজে এটা বিক্রি হয়েছে অর্থাৎ ইউসুফ গাজী, সেই ইউসুফ গাজীর গ্যারেজ থেকে এটা বিভাজিত অবস্থায় আমরা অটোটি উদ্ধার করেছি। এখন আমাদের এই ঘটনাটি আমরা টোটাল আইডেন্টিফাই করতে পেরেছি এবং এটার সাথে কানেক্টেড সকল ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
স্যার, অভিযুক্তরা একে অপরের সাথে যেহেতু পূর্ব পরিচিত ছিল, তাদের বন্ধুত্বের কোনো সম্পর্ক ছিল কিনা, এবং তাদের আগে যারা আটক হয়েছে তাদের এর আগেও কোনো ছিনতাই কিংবা অন্য কোনো অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা আছে কিনা? না, ওইটা এখন পর্যন্ত আমরা পাইনি। তবে তাদের মধ্যে যেটা আপনি প্রশ্ন করেছেন যে তাদের বন্ধুত্বের সম্পর্ক আগে থেকেই ছিল, তার পূর্ব পরিচিত আগে থেকেই, একই এলাকার পূর্ব পরিচিত। আমি আগে বলেছি যে মূলত সে অনেক ঋণী হয়ে গেছিল, যে ঋণটা পরিশোধ করার জন্য সে প্ল্যান করেছে যে, এবং প্ল্যান করেছেই যে আজকে একটা অটো ছিনতাই করব। প্রথমেই যেহেতু শাকিলের অটো রিক্সাটা দেখতে পেয়েছে সকালবেলায়, তখনই সে প্ল্যান করেছে যে এই অটো রিক্সাটা নিয়ে যাবে, এবং তার বন্ধু যে অন্য আছে রাজন এবং আরেকজন, তার সাথে কথা বলেই তারা অটো রিক্সাটা নিয়ে তার সাথে কথাবার্তা বলে এক পর্যায়ে তার গলার মাফলার দিয়ে, এবং মাফলারটাও একটা নদীতে তারা ফেলে দেয়। মূল পরিকল্পনাকারী তাহলে কি দাঁড়ালো স্যার? মূল পরিকল্পনাকারী হলো আফসু। তার নামে কি স্যার কোনো ক্রিমিনাল হিস্টরি পাওয়া যায়নি? এর আগে কোনো অটো ছিনতাই বা কোনো অপরাধ প্রবণ কোনো কাজের সাথে সম্পৃক্ত ছিল কিনা? না, এখন পর্যন্ত আমরা পাইনি, তবে আমরা খুঁজছি এটা। যদি এরকম কোনো ইয়ে থাকে, তবে আপাতত আমরা যেটা চেক করেছি যতগুলো প্রিভিয়াস কোনো এরকম ছিনতাই বা ডাকাতির কোনো ইতিহাস পাইনি। তারপরে আমরা আরো খোঁজখবর নিচ্ছি, যে যেহেতু আমরা এটা শেষ রাতে ধরছি, খুব বেশি সময় হয়নি, একটু আগেই আমরা এটা, তবে বখাটে প্রকৃতি। স্যার, এই ঘটনার সাথে স্যার টোটাল কতজন সম্পৃক্ত ছিল? এই ঘটনার সাথে জড়িত ছিল হলো 3 জন, 3 বন্ধু, এবং পরবর্তীতে যে গ্যারেজে তারা বিক্রি করেছে ইউসুফ গাজী, সেই ইউসুফ গাজীকেও আমরা অ্যারেস্ট করেছি। মানে 20,000 টাকার জন্য আর কি? 20,000 টাকায় বিক্রি করেছে, জাস্ট 20,000 টাকা, আর মোবাইলটা বিক্রি করেছে 2,000 টাকায়, 22,000 টাকা, এবং তারা 6,500 টাকা করে ভাগ পেয়েছে, মানে ওই যে 3 জন। তো স্যার, অটো চালক যারা এই চোরাইকৃত অটো যারা কিনছে তাদেরকে গ্রেফতার করা গেছে? গ্রেফতার করা গেছে, একজন। গ্রেফতার করেছে একজন, যে গ্যারেজ থেকে আমরা উদ্ধার করেছি। স্যার, বিভিন্ন সময় তো আমাদের জেলায় অটো ছিনতাই এবং চুরি এবং হত্যাকাণ্ড ঘটনা ঘটে। যারা এই অটোগুলা কিনে তাদের কোনো একটা গ্রুপ অবশ্যই চক্র আছে মুন্সিগঞ্জে, সেই চক্রদেরকে গ্রেফতার করা গেছে? এর আগেও আপনারা দেখেছেন যে এর আগে আমরা অটো ছিনতাইয়ের সাথে জড়িত কয়েকটি ঘটনা কিন্তু আমরা উদ্ধার করেছি, এবং এই যে গ্যারেজে বিক্রয়কৃত গ্যারেজ, অনেকগুলো গ্যারেজ আছে, সেই গ্যারেজের সঙ্গে যারা জড়িত তাদেরকেও আমরা আইনের আওতায় আনতেছি। এটা সবাই যদি সচেতন থাকি এবং এভাবে যদি আমরা ডিটেক্ট করতে পারি যে কোনো একটা ঘটনা, আমরা চাই যে কোনো ঘটনা ঘটবেই না, এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, একটা মানুষের জীবনহানি, এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সেটার জন্য আমাদের টহল টিম, আমাদের গোয়েন্দা টিম, সকল টিম কার্যকর আছে। তারপরে এরকম 2-1টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত যদি আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারি যারা জড়িত, তাহলে এই ধরনের ঘটনা অবশ্যই কমে যাবে। মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এই লোকটা তো গেল মাসে 27 তারিখ থেকে নিখোঁজ, তো এরকম যে নির্মম ঘটনা, এই ক্লুটা আপনার কিভাবে পেলেন যদি একটু বলতেন? এই লোকটি, এটা তাহলে আরো একটু বড় ঘটনা বলতে হয়। এই লোকটি যখন নিখোঁজ হয়েছে, নিখোঁজ হলে তার পরিবার কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভাবে কিন্তু জানানোর চেষ্টা করেছে যে আমাদের এই লোকটা নিখোঁজ, এবং আমরা এক পর্যায়ে প্রথমের দিকে যখন নিখোঁজের সংবাদটা পেয়েছিলাম, এটা নিয়ে আমরা কাজও করেছি। নির্বাচনের আগে কাজ করেছি, মানে তাকে একবার আমরা মনে হয়েছিল যে মহেশখালীর দিকে তার অবস্থান পাওয়া যাচ্ছে, অর্থাৎ একজন রিং দিয়ে বলছে যে আমাদের এখানে আছে। আমরা সেখানেও কথা বলেছি, সেখানেও আমরা টিম পাঠানোর চেষ্টা করেছি, কিন্তু পরে আমরা যাচাই বাছাই করে দেখছি যে না, সেখানে নাই। পরবর্তীতে তার বিভিন্ন আমরা ম্যানুয়ালি চেষ্টা করেছি বেশিরভাগ সময়, এবং ডিজিটালিও আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি যে আসলে তার অবস্থানটা কোথায় হতে পারে। তো কালকে যখন আনফরচুনেটলি যখন এটা পেয়েছি, ডেড বডিটা যখন আমরা তখন আমরা মানে এইটা আসলেই কি নিখোঁজ শাকিলের ডেড বডি কিনা সেটা নিয়ে, কারণ আপনারা দেখেছেন যে ডেড বডির যে ছবিটা, এটা আসলেই একেবারে ডিকম্পোস্ট, এবং শুধু কঙ্কালটা রয়েছে, মাথাটাও বিচ্ছিন্ন ছিল। পরে তার আত্মীয় স্বজন, তার বাবা মা সবাই এখানে যায়, এবং গেলে তার পরিহিত বস্ত্র দেখে তারা চিনতে পারে, তারা শনাক্ত করে যে ইনি নিখোঁজ শাকিল। এবং নিখোঁজ শাকিলের সাথে আমাদের সর্বশেষ কার সাথে কথা হয়েছিল, কার সাথে সে ওঠা চলাফেরা করে, তার বন্ধু কারা কারা আছে, এই বিষয়গুলো আমরা খোঁজখবর নেওয়া শুরু করি, এবং এক পর্যায়ে আমরা মোটামুটি একটা ধারণা পাই যে এই যারা আমরা ধরেছি যে এরা জড়িত হতে পারে। তো একজন কাকে যখন আমরা মোটামুটি কনফার্ম হয়ে গেছি যে এই লোকটি জড়িত থাকবে, সর্বশেষ তার সাথেই এর দেখা গেছে, চলাফেরা করেছে বা তার সাথে কথা হয়েছে, এগুলো সূত্র ধরেই আমরা একজন ধরেছি। এরপরে তার স্বীকারোক্তি মতো রাত 4টা পর্যন্ত আমাদের অভিযানটা চলেছে, এবং আমরা বাকিদেরকে গ্রেফতার করতে পেরেছি। স্যার, ছোট করে সবশেষ একটু জানতে চাইবো, যে অটোরিকশাটি কেন্দ্র করে এই ঘটনা, সেটি কি নিহত ব্যক্তি নিজের ছিল না ভাড়ায় ছিল, এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এই ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে কিনা, মামলার বাদীকে, এবং কতজন আসামি করা হয়েছে এই মামলায়?
এই যখন কালকে ডেড বডিটা পাওয়া হয়েছে তখন তো শনাক্ত হওয়ার পরে বাদীর বাবা আমার ভিকটিমের বাবা অর্থাৎ শাকিলের বাবা বাদী হয়ে মামলাটি করেছে এবং এটা তখন অজ্ঞাতনামা হিসেবেই তারা মামলাটা দিয়েছে এবং এই মামলাটি হয়েছে একটা মার্ডার কেস রয়েছে কালকে 302/201 একটি মামলা আমরা রুজু করেছি অজ্ঞাতনামা আসামি দিয়ে। এখন আমরা যেহেতু টোটাল ঘটনা পেয়ে গেছি, এখন এটার সঙ্গে যারা যারা জড়িত আমরা আরো জিজ্ঞাসাবাদ করছি, যদি আরো কেউ জড়িত থাকে সেটা আমরা খুঁজে পাবো। এখন পর্যন্ত আমাদের মনে হচ্ছে যে এই 4 জনেই, মূলত 3 জন জড়িত আর একজন হলো অটো যে কিনছে, তা সে যদি জেনে শুনেই একটা চোরাই মাল কিনতেছে, সুতরাং সে এটা তো দায় রাখতে পারে না। তো এই যে এই এত বড় একটা ঘটনা আপনারা ফাইন্ড আউট করেছেন, তো এখন মুন্সিগঞ্জে খুব ঘন ঘন এই অটোরিকশা ছিনতাই হচ্ছে এবং এখন মার্ডারের ঘটনা ঘটছে, তো এর প্রতিরোধে আপনার পরামর্শ কি? প্রতিরোধের পরামর্শ আমরা বলি যে মুন্সিগঞ্জে যেহেতু এটা লোকাল অনেকগুলো রোড রয়েছে এবং অসংখ্য কিন্তু অটো মিশুক সিএনজির এখানে চলাচল আছে, আমাদের পরামর্শটা এরকম যে বিশেষ করে অটো চালক বা যাত্রীদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকলো যে বিশেষ গভীর রাতে বা একাকী নির্জন জায়গায়, যে জায়গাগুলোতে আমাদের সব জায়গায় আমাদের টহল টিম আছে, ইন্টেলিজেন্স আছে, তারপরেও এটা দুষ্কৃতকারীর তো কোনো ঠিক নেই যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে। এই সব জায়গায় চলাফেরার ক্ষেত্রে যদি আপনারা ইনসিকিউর মনে করেন তাহলে অবশ্যই আমাদের নিকটস্থ জায়গায় স্থানে জানাবেন যে আমরা এই রাস্তায় চলাফেরা করছি, বা আমরা জনসাধারণকে আমরা অ্যাওয়ার করার চেষ্টা করছি যে আপনারা যদি সবাই সচেতন হন, যদি পুলিশের সাথে পাবলিকও যদি সচেতন হয়, তাহলে কিন্তু এই যে অটো রিক্সার সঙ্গে ছিনতাইয়ের সঙ্গে যারা জড়িত এই দুষ্কৃতকারী খুব বেশি দিন সিস্টেম করতে পারবে না। জনগণকে সচেতন করাটা এটা একটা দরকার এবং এই ধরনের ঘটনা ঘটলে যাতে দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনা যায় সেই জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা যদি প্রচেষ্টা অব্যাহত রাখি, মানুষকে সচেতন করি, অর্থাৎ প্রোঅ্যাক্টিভ কাজ এবং করি এবং ঘটনা ঘটলে যাতে রিঅ্যাক্টিভ দ্রুত আমরা গ্রেপ্তার করতে পারি, তাহলে এই ধরনের ঘটনা কিন্তু দ্রুতই কমে যাবে। এটার সঙ্গে যারা জড়িত, যে চক্রগুলো এই ছিনতাই এবং চুরির সঙ্গে জড়িত, তাদেরকে যদি আমরা আইনের আওতায় এইভাবে নিয়ে আসতে পারি তাহলে এই সংখ্যা ক্রমান্বয়ে কমে যাবে। তো এরকম কি কোনো ডাটা আছে যে আমাদের গেল 1 বছরে কি পরিমাণ ঘটনা এই এরকম ঘটেছে এবং আপনারা উদ্ঘাটন করে আইনের আওতায় আনতে পেরেছেন? হ্যাঁ, ডাটা তো আছেই অবশ্যই। এটা যদি ডাটা লাগে তাহলে আমরা হয়তো দিতে পারবো। আমাদের যে ক্রাইম অ্যান্ড অফিস আছে তার কাছে ডাটা আছে। জেলা পুলিশের পক্ষ থেকে এমন কোনো উদ্যোগ নেওয়া যায় সেই ঘটনাগুলো আমাদের চালক যারা তারা তো দেখা গেল যে কালার করতে বা বিভিন্ন খরচ তারা ব্যয় বহন করে থাকে ব্যক্তিগতভাবে, যে প্রত্যেকটা অটো রিকশার একটা গোপন অংশে বা চেসিসে জিপিএস ট্র্যাকার লাগানো এবং সেটার একটা ডাটাবেস জেলা পুলিশ রাখলো, তাহলে মনে হয় সারা বাংলাদেশে এটা আমি একটু বলি যে অটো রিকশাগুলোর যেহেতু ইঞ্জিন নাম্বার নাই, চেসিস নাম্বার নাই, এটা ট্রেস করা খুব কঠিন। তবে রিসেন্টলি পৌরসভা থেকে পৌর প্রশাসক যে রয়েছেন ওরা একটা উদ্যোগ নিয়েছেন যে অটো রিকশাগুলোকে একটা ডাটাবেজের মধ্যে নিয়ে আসা, একটা নির্দিষ্ট কালার কোড দেওয়া, যে এই কালার কোডের অটো রিকশাগুলো মুন্সিগঞ্জ পৌরসভার মধ্যে চলাফেরা করবে। যদি এরকম সুনির্দিষ্ট হয় এবং ডাটাবেস থাকে তাহলে কিন্তু অন্য জায়গা থেকে যে অটো রিকশাগুলো আসে সেই আশাগুলোরও কমে যাবে এবং ওদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এগুলো নির্দিষ্ট এলাকার না। তখন একদিকে যেমন যানজট কমে যাবে, অন্যদিকে ওনাদেরকে একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা, নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসাটা আমাদের জন্য খুব ইজি হবে। স্যার, একটা প্রশ্ন ছিল, আমাদের প্রায় সময়ই অটো চুরি হয়, অটো চুরি হওয়ার পরে বিক্রিও হয়, যারা ক্রয় করে তাদের কারণে তাদের একটা সিন্ডিকেট আছে, তারা চোরাই মালগুলো গ্রহণ করে। আমাদের প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা বাড়ি আমরা দেখি যে আজকে যে যাকে দেখতে পাইলাম আমরা এই চোরাই মালটা ক্রয় করছে, ওনার দোকানে ভাঙারির দোকানটা প্রায় সময়ই এই চোরাইকৃত মালটা জব্দ করা হয়, কিন্তু পরবর্তীতে তার দোকান আবার খোলা পাই আমরা। কিন্তু আপনারা কি আইনগতভাবে যারাই এই চোরাই মাল ক্রয় করে এবং বিক্রয় করে এই দোকানগুলো কি স্থায়ীভাবে বন্ধ, কোনো আইনগতভাবে ব্যবস্থা নেওয়া যায়? এটা আপনি ভালো কথা বলেছেন যে মানে চোরাই মালামাল গ্রহণ করাও কিন্তু একটা অপরাধ, মানে এটা একটা বড় অপরাধ। যে তাহলে তো এই যত চুরি হবে সবগুলো চোরাই মাল, এটা আমরা নজরদারির মধ্যে রাখছি। আপনি ভালো প্রশ্ন করেছেন, আমাদের অফিসার ইনচার্জ আছে, অন্যান্য ডিবি টিম আছে, আমরা এটা খুঁজে দেখছি যে কতগুলো এই ধরনের ভাঙারি দোকান আছে এবং এদের গতিবিধি লক্ষ্য রাখা। সবগুলো যে চোরাই গাড়ি যে ভাঙারি দোকানে বিক্রি হয় তা না, অনেক এমনি নর্মালি ভাঙা চোরা গাড়িও কিন্তু ওগুলোতে বিক্রি হয়। তো আপনি বলেছেন এটা আমরা নজরদারি রাখবো যাতে এরকম অপরাধ করে আর পার করতে না পারে। আমাদের মেসেজ একটাই যে অপরাধ করলে কেউ পার হবে না, অপরাধীকে অবশ্যই আইনের আওতায় আসতেই হবে, এটা আমাদের মেসেজ।
থ্যাংক ইউ স্যার। আরেকটি বিষয় আমি এখানে নাই, সাংবাদিক যে সম্মানিত সাংবাদিক বৃন্দের জানাই যে আমাদের যে নির্বাচন পরে মোল্লাকান্দিতে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, হ্যাঁ আধারা চর আধারায় যে একটা হত্যাকাণ্ডের ঘটনা, হ্যাঁ চর আব্দুল্লাহ গ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, একটা হত্যা মামলা দায়ের হয়েছে জসিম হত্যাকাণ্ডের। সেই সংক্রান্তে আমরা একজনকে গত রাতে গ্রেপ্তার করতে পেরেছি, মোহন নামে একজন আমরা গ্রেপ্তার করেছি। বাকি যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে আমরা দ্রুতই আইনের আওতায় আনবো। আমরা আমরা মুন্সিগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের পুলিশের সকল টিম, সেনাবাহিনীর টিম, বিজিবির টিম, আমরা সবাই এখনো মাঠে আছি এবং আমরা সর্বোচ্চভাবে আমরা চেষ্টা করছি যে মুন্সিগঞ্জকে, এই শান্তিপ্রিয় মুন্সিগঞ্জকে আরো শান্তিপ্রিয় করা, সুন্দর করা, যাতে কোথাও কোনো সংঘাত না হয়, কোথাও কোনো দ্বন্দ্ব মারামারি কিছু না হয়, মানুষ যাতে নির্বিঘ্নে তার জীবনযাত্রা পরিচালিত করতে পারে, এই লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং এটা আরো জোরদার থেকে জোরদার হবে। ধন্যবাদ আপনাকে। গ্রেপ্তারকৃতদের ছবি বাংলা